শিয়ালদা আদালতে। রায়কে নিয়ে শিয়ালদা আদালত চত্বরে আদালতে 211 নম্বর ঘরে রীতিমতো নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন সময় সঞ্জয় চিৎকার করে বলতে থাকেন তিনি কিছু করেননি, তাকে ফাঁসানো হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন অভয়ের পরিবারের আইনজীবীরা। স্যার, প্রথম প্রশ্ন, আজকে কোর্ট রুমে যে নাটকীয় একটা পরিস্থিতি তৈরি হলো, ঠিক কি ঘটলো? আমরাও ছিলাম, আপনারাও ছিলেন। সঞ্জয় ঠিক কি বলছিলেন? দেখুন, সঞ্জয়কে প্রথম যেদিনকে নিয়ে আসা হয় সেই দিন থেকে সঞ্জয় রায় বলতে চাই যে আমার অনেক কিছু বক্তব্য আছে, আমি সব বলবো, আমাকে বলতে দেওয়া হচ্ছে না, আমার কথা কেউ শুনছে না। তখন জজ সাহেব বলে যে আমাদের এইটা আইনি পদ্ধতিতে আসতে হবে এবং সাক্ষী গ্রহণ শেষ হওয়ার পরে আগে যেটা 313 সিআরপিসি ছিল, এখন 351 বিএনএসএস, সেইখানেতে টোটাল যেই এভিডেন্স এসছে, যা যা প্রশ্ন এসছে, সেই প্রশ্নের ওপর জজ সাহেব 104খানা প্রশ্ন করে সঞ্জয় রায়কে। সঞ্জয় রায় তার উত্তর দেয়। সেইখানে ওকে ভিডিও ক্লিপিংস দেখানো হয়, সেখানে ওকে সিসিটিভি ফুটেজেস দেখানো হয় এবং কোনো জায়গায় সে অস্বীকার করেনি যে এই সিসিটিভিতে উনি নেই বা এই ভিডিওতে উনি নেই। সেই 104খানা প্রশ্ন হয়ে যাওয়ার পরেতে জজ সাহেব তাকে বলে যে এতদিন তুমি তো বলেছো বলতে চাও, তোমাকে বলতে দেওয়া হচ্ছে না, তো আজকে বলো। তো সেইখান থেকে যেই কথা এতদিন আমরা অনেকেই অপেক্ষা করেছিল বা যে নাটকীয়র কথা আপনারা বলছেন, সেই রকম এমন কিছু সে বলতে পারেনি যা থেকে এই কথাটা বেরিয়ে আসে বা এই তথ্য আসে যে সেই ঘটনার সঙ্গে যুক্ত নয় বা সে সেদিনকে ওখানে উপস্থিত ছিল না। সেই জন্যে সবকিছু বিবেচনা করেই আজকে জজ সাহেব তাকে কনভিকশন দিয়েছে। কোয়ান্টাম অফ পানিশমেন্ট এখনো অ্যানাউন্স করেনি। সোমবার দিনকে সকালবেলায় 12:30টায় প্রথমে ওর কথা শোনা হবে, ওর বক্তব্য কি, শেষবার কি বলতে চাইছে শোনা হবে। শুনে আশা করি সেকেন্ড হাফেতে উনি জজ সাহেব এই কেসের পানিশমেন্টটা ঘোষণা করেন। রাজদীপ, আরেকটি প্রশ্ন উঠে আসছেন, যিনি কবিতা সরকার তাদের যে আইনজীবী রয়েছেন তিনি যেমন বলছেন, তিনি যেমন মনে করেন অনেক ক্ষেত্রে পরিকল্পনা, আরো কেউ জড়িত থাকা, নানান প্রশ্ন। সঞ্জয় আজকে বারবার বলছিলেন যে আরো যারা আছেন তাদের কেন বলছেন না। আপনারা কি আইনজীবী হিসেবে, অভয়ের পরিবারের আইনজীবী হিসেবে, আপনারা কি মনে করেন যে সঞ্জয়ের সঙ্গে আরো কেউ জড়িত থাকতে পারে, বা আপনারা সেই বিচার বা সেই যেটা ওর পরিবারও দাবি করছেন, আপনার দাবি কি সেই একই রকম, নাকি সঞ্জয় সত্যি তাকে ফাঁসানো হচ্ছে বলে খানিকটা যে প্রশ্ন বারবার উঠছে, এর মধ্যে কোনো গলদ কি থেকে যাচ্ছে পুরো বিচার প্রক্রিয়ার মধ্যে, সেটা মনে করেন? দেখুন, ঠিক যেমন মিস্টার অমর্ত্যদেব বললেন যে সঞ্জয় তার নিজের প্রেজেন্সটা ডিনাই করেনি, এবং প্রেজেন্স ডিনাই করেনি যখন, এবং তার সাথে সাথে যখন সঞ্জয়ের প্রেজেন্স নিয়ে ক্রস এক্সামিনেশন হয়েছে, এই যে 50টা সাক্ষ্য গ্রহণ হয়েছে, সেই 50টা সাক্ষ্য গ্রহণে সঞ্জয়ের প্রেজেন্স নিয়ে যখন কথা হয়েছে, তখন এই যে আজকের যে ডিফেন্স স্ট্র্যাটেজি, ডিফেন্স স্টোরি যারা যেটা বলছেন, সেটা তারা কখনোই তখন সেই জিনিসটার উপরে আলোকপাত করেননি। এবার আজকে তারা যেই পয়েন্টটা বলছে, সেই পয়েন্টটা তারা যেহেতু সেই জায়গাতে কোনোভাবে আলোকপাত করেনি, লার্নেড কোর্টের কাছে একটা খুব রিজনেবল সাসপিশন যে তুমি তখন কেন এই জিনিসটা তুলে আনলে না, বা তোমার যখন 351 বিএনএসএস এ 104টা প্রশ্ন করা হলো, সেই সময় তোমাকে তো বলতে দেওয়া হলো, তুমি তো তখনও কিছু তুমি এই বিষয়ে বললে না। তুমি শুধু শুরুর দিক থেকে বলেছো আমার বলার আছে, বাট বলার যে আছে, বলার কি আছে, সেই বলার জায়গাতে এসে আলটিমেটলি সঞ্জয় রায়, শুধু উনি নন তো, জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন, তারা এখনো সরব, যে বলছে যে এই ঘটনার পেছনে মোটিভ কি, পরিকল্পনা করে খুন করা, আরো লোকজন রয়েছেন। আপনারা আইনজ্ঞ হিসেবে, আইনজীবী হিসেবে কি মনে হয়, ঘটনার কোনো রকম কিছু আছে সত্যতা বা ভিত্তি? দেখুন, এই বিষয় নিয়ে বলতে গেলে তাহলে বলি, সেটা হচ্ছে আমরা আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট এবং তারপরে লার্নেড কোর্টের থেকে লিভছে ওরাল আর্গুমেন্টে আমরা স্পেসিফিক্যালি এই পয়েন্টগুলো তুলে ধরেছি, এবং এই পয়েন্টগুলো তুলে ধরাতে লার্নেড কোর্ট আজকে 18টা অবজারভেশনের ওপরে পয়েন্ট দিয়েছেন, যেটা তার জাজমেন্টে রিফ্লেক্টেড থাকবেন। এবং এই 18টি পয়েন্টের মধ্যে লার্নেড কোর্ট দুটো পয়েন্ট একদম স্পেসিফিক্যালি বলেছে, তার মধ্যে একটা পয়েন্ট খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে ইনভেস্টিগেটিং এজেন্সি, সেই ইনভেস্টিগেটিং এজেন্সির যে কাজকর্ম বলুন, সেটা নিয়ে একটা সাসপিশন এসছে, সেটা নিয়ে একটা সেটা কোর্ট ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং সাবসিকুয়েন্ট টু দ্যাট ল্যাকিউনা তো রয়েছে, এবং সাবসিকুয়েন্ট টু দ্যাট তিনটে পোস্ট, এমএসভিপি, প্রিন্সিপাল আর এইচওডি অফ দি চেস ডিপার্টমেন্ট, এদের
ওখানে থাকা ওই দিন ওদিনকে ওদের মুভমেন্ট পুরোটা নিয়ে একটা সাসপিশন তৈরি হয়েছে, যেটা জাজমেন্টে রিফ্লেক্ট করবে। এবং জাজমেন্টটা না পাওয়া পর্যন্ত বা না পড়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি এটা বলতে পারছি না যে কি থাকছে। বাট লার্নেড কোর্ট যখন এই কথাটা বলেছেন, আমরা আশাবাদী যে এই পুরো যেই পার্টটা আমাদের আর্গুমেন্টে ছিল সেই পার্টটাই লার্নেড কোর্ট সেখানে হাইলাইট করবে। সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, এটা মহামান্য যিনি বিচারক তিনিও বলেছেন, উল্লেখ করেছেন। আপনি যখন দাঁড়িয়ে রয়েছেন একেবারে বিচারকের সামনে, দেখা যাচ্ছে সঞ্জয় রায় শেষ মুহূর্তে যখন বেরোচ্ছেন তখন তিনি আপনাদের দিকে তাকিয়ে বলছেন আপনারাও আপনারাও আপনারাও, সবাই মিলেমিশে। ঠিক কি ঘটেছিল তখন? আপনি তাকাচ্ছিলেন বারবার সঞ্জয়ের দিকে। সঞ্জয় যেটা প্রথম দিন থেকে বলে আসছে, একটা ট্রেলার শুরু করে দিচ্ছে, কিন্তু যখন আলটিমেট সিনেমাটা যখন ওকে দেখাতে বলা হচ্ছে সেইখানেতে সে চুপ করে যাচ্ছে। এর আগেও যখন ওকে নিয়ে আসা হয়েছে এখানে, জানলা মানে গাড়ি জানলা দিয়ে চিৎকার করে বলেছে আমায় বলতে দেওয়া হোক, আমায় বলতে দেওয়া হচ্ছে না। প্রথম যেদিনকে কোর্টে আনা হয়েছে সেদিনকেও সে বলে আমায় বলতে দেওয়া হচ্ছে না। যেদিনকে চার্জ ফ্রেম হয় সেদিনও বলে যে আমাকে বলতে দেওয়া হোক। তো জজ সাহেব বলেছিল যে হ্যাঁ তোমাকে বলতে দেওয়া হবে, কিন্তু যখন বলতে দেওয়া হয়েছে সে এমন কিছু তথ্য সামনে আনতে পারেনি যাতে প্রমাণ হয় সেই ছিল না। আজকেও যখন ওকে দোষী সাব্যস্ত করা হয় সে বলতে থাকে যে আমি নির্দোষ, আপনারা বলছেন না কেন কারা করেছে, এবং কিছু লোকের দিকে সে তাকায়, কিছু জনের নাম বলার চেষ্টা করে, অনেক কিছুই সে করে। এবং জজ সাহেব তাকে বলেছে যে আজকের দিনটা তার বক্তব্য শোনার দিন নয়। 20 তারিখে এই যে যেটা উনি বলার চেষ্টা করছে, যেটা ট্রেলার আমরা বলি, সেই ট্রেলারের যে সিনেমা ওনাকে বলতে দেওয়া হবে। দেখা যাক উনি কি বলে। কেন আজকে তো ওনার পুরো বক্তব্য কিছু শোনেনি, সেদিনকে ওনার বক্তব্য পুরোপুরি শোনা হবে। জজ সাহেব তাকে পুনরায় এবং শেষবারের মতো সুযোগ দেবে তার বক্তব্য তুলে আনা। সাজার ক্ষেত্রে কোনো রকম কোনো তারতম্য হতে পারে, যেহেতু আপনি অনেকদিন ধরে সাজাপ্রাপ্ত তো হয়ে গেছে, সাজা কোয়ান্টামটা ডিসাইড হবে, কোয়ান্টামটা এখনো দেয়নি। সেই কোয়ান্টামটার এফেক্ট তো পড়বেই। এবং শুধু তাই নয়, শুধু মুখের কথা তো নয়, কেন কোর্টেতে মুখের কথা চলে না, প্রত্যেকটা জিনিসেরই প্রমাণ লাগে। কিছু ভার্বাল প্রমাণ, কিছু করোবোরেটিভ এভিডেন্স, কিছু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, কিছু ডকুমেন্টারি এভিডেন্স। এই প্রশ্ন আপনার কাছে রাজদীপ, আপনি ছিলেন কোর্ট রুমে, সেখানে যদি ভিসেরা রিপোর্ট নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে নেগেটিভ না পজিটিভ, ভিসের একটা রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, সিসিটিভি রিপোর্টের সমস্ত প্রশ্ন উঠেছে সবকিছু নিয়ে। আর জজ সাহেব বলছেন, আপনি বলছেন যে সাসপিসিয়াস একটা বিষয় ধোঁয়াশার কথা বলছেন, সেখানে দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে উচ্চ আদালতে যদি এই বিষয়ে আবেদন হয় বা কিছু হয়, সঞ্জয় কি এখানে একটা সুবিধা পেতে পারে? এই জাজমেন্ট যা বেরোবে বা যা আসতে চলেছে, সম্ভাবনা কি থাকছে? দেখুন, জাজমেন্টটা না পড়া অবধি, না পেরুজ করা অবধি এটা আমাদের পক্ষে কারোর পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু জাজমেন্টের যে পয়েন্টগুলো লার্নেড কোর্ট আজকে তুলে ধরেছেন, সেই পয়েন্টগুলো প্রাইমা ফেসি দেখে এবং রিলেট করতে পেরে, যে আমরা আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট এবং ওরাল আর্গুমেন্টে যা যা বলেছি সেটার সাথে রিলেট করতে পেরে আমরা আশাবাদী যে কোনো রকম আমাদের সমস্যার জায়গা তৈরি হবে না। একেবারে রাজদীপ হালদার এবং অমর্ত্য দে, তাদের আরো যারা সহযোগী আইনজীবীরা ছিলেন, তারা মূলত এই কোর্টরুমেও আজকে যে দোষী সাব্যস্ত করলেন সঞ্জয়, তার আগের যে ট্রায়াল পর্ব চলেছে, শুনানি পর্ব চলেছে, সেখানে প্রতিনিয়ত নিরন্তর তারা লড়াই করেছেন এই অভয়ের যে বিচার, ন্যায্য বিচার পাওয়ার জন্য। তারা বললেন সঞ্জয় রায় বারবার কিছু বলতে চান বললেও আসল যে কাজের কাজ, সেই কাজটি করতে তিনিও ব্যর্থ। অর্থাৎ এক্ষেত্রে সঞ্জয় যে মিথ্যা বলছেন সে বিষয়ে